আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। ফের আলোচনায় মিস্টার ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদের যখন মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে তিনি বিকৃত অঙ্গভঙ্গি মুখভঙ্গি করে নানা সময় এমন উপাদেয় কিছু কথা বলতেন যাতে করে তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ জনমনে এই ধরনের কোনো চিত্র কখনোই ফুটে ওঠেনি, বরঞ্চ তাকে একজন পলিটিক্যাল ক্লাউন হিসাবেই মানুষ ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করত। ফ্যাসিবাদের পতনের মাত্র কিছুদিন পূর্বে তিনি একটি বক্তৃতা দিয়ে খুব আলোচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে পালিয়ে যাব না, বাংলাদেশেই থাকবো, প্রয়োজন বোধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে যেয়ে উঠবো, কি জায়গা দেবেন তো মির্জা ফখরুল? রসিকতায় অভ্যস্ত নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবশ্য ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার পরে একটু রসিকতা করে বলেছিলেন যে আমি তো এখন ঠাকুরগাঁয়ে অবস্থান করছি, দরজা খুলে রেখেছি, আপনি ওবায়দুল কাদের এখন কোথায়? এই ওবায়দুল কাদের একসময় দম্ভুক্তি করেছিলেন বিএনপির ঢাকা শহরে 400 জন লোক নিয়ে মিছিল করার সক্ষমতা নাই। ইতিহাস এখন ওবায়দুল কাদেরকে প্রশ্ন করে আপনাদের সক্ষমতা কতটুকু, কি এবং কোথায়? এই ওবায়দুল কাদের সম্প্রতি আবার আলোচনায় আসলেন দুটি ঘটনায়। একটি হলো তিনি একজন প্রবাসী বাংলাদেশি সাংবাদিককে একটি সাক্ষাৎকার দিয়েছেন, আরেকটি হলো ভারতীয় গণমাধ্যম নিউজ 18 তারা একটি নিউজ ছাপিয়েছে ওবায়দুল কাদেরের কুকীর্তি নিয়ে। সুলতানা রহমান আমেরিকা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক। সম্প্রতি ওবায়দুল কাদের তাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে মির্জাফর বলেছেন। সুলতানা রহমান তাকে প্রশ্ন করেছেন যে এই ওয়াকার সাহেবকে তো আপনারাই নিয়োগ দিয়েছেন, আপনাদের আস্থাভাজন ছিল। ওবায়দুল কাদের উত্তর দিয়েছেন মির্জাফরকে সিরাজউদ্দৌলাই নিয়োগ দিয়েছিল। অর্থাৎ তিনি এক্ষেত্রে সেনাপ্রধানকে মির্জাফর হিসাবেই অভিহিত করেছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যে 32 নম্বর বাসভবন যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেদিন সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, নীরবে তারা দাঁড়িয়েছিল। এমনকি 5ই আগস্ট পূর্ববর্তী আন্দোলনকে তিনি জঙ্গিবাদী তৎপরতা বলেছেন এবং এই জঙ্গিবাদী তৎপরতা পরিচালনার সময় বিশেষ করে 5ই আগস্ট সেনা সদস্যদের সম্মতি ছিল, তাদের সায় ছিল, তাদের কারো কারো অংশগ্রহণ ছিল, এমন অভিযোগ তিনি করেছেন। এই গুরুতর অভিযোগ সম্পর্কে সেনাবাহিনী বা সেনাপ্রধান কি বলবেন সেটি হয়তো আমরা দেখার অপেক্ষায় থাকব। এই সাক্ষাৎকারে সুলতানা রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো অনেকগুলি চাঞ্চল্যকর কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আমি আলোচনা করি। সুলতানা রহমান প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা ভবিষ্যৎ সাংগঠনিক পরিক্রমায় বিতর্কিতদের বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই প্রশ্নের উত্তর ওবায়দুল কাদের নেতিবাচক দিয়েছেন। তিনি বলেছেন না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এখন এই মুহূর্তে বাছবিচার করার সময় নয়। অর্থাৎ যে সমস্ত লুটেরা, দুর্বৃত্ত এবং অর্থলিপ্সু মানুষের জন্য আওয়ামী লীগের এই গুরুতর পতন, সেই লোকগুলিকেই পুনরায় নিয়ে আওয়ামী লীগ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনটি ওবায়দুল কাদের বলতে চেষ্টা করেছেন। এই যে বিতর্কিতদের বাদ দেওয়া, এই প্রশ্নটি ওবায়দুল কাদের নিজের গায়ে টেনে নিয়ে কতগুলি কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যিনি আওয়ামী লীগের 3 টার্ম সাধারণ সম্পাদক, যেটি স্বাধীনতার পরে আওয়ামী লীগের কোনো নেতার কপালে জোটেনি। এমনকি কয়েক দফায় তিনি 18 বছর মন্ত্রিত্ব করেছেন, যেটি আওয়ামী লীগের ইতিহাসে কোনো নেতার নাই। এই কথা বলতে যে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কাছে তার আর কিছু পাওয়ার নেই, সকল অপ্রাপ্তির শূন্যতা আওয়ামী লীগ দূর করে দিয়েছে, তিনি এখন শুধু আওয়ামী লীগকে দিতে চান। তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন এবং জঙ্গিবাদী শাসনের অবসান ঘটানো, এটি তার এখন মূল লক্ষ্য। তিনি সেজন্য জীবন বাজি রেখে আওয়ামী লীগকে দিতে চান। ওবায়দুল কাদের যে এই কথাটি অপ্রতারণামূলক বলেছেন তার প্রমাণ হলো ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ প্রকাশিত সংবাদটি। সেখানে ওবায়দুল কাদের দেওয়া তো দূরের কথা, কিভাবে নতুন করে নেওয়ার কাজ করছেন সেটি প্রকাশিত হয়েছে। নিউজ 18-এর এই নিউজটি বাংলাদেশের কয়েকটি পত্রিকা তারা আবার প্রকাশ করেছেন। আমি এই নিউজটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই নিউজের শিরোনাম হলো ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া, টেলিগ্রামের চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা, রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন
তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। আগামী 5 আগস্ট, যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হবে, তার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। প্রতিদিন রাত 9টার পর গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ 18কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজেও কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থের লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ 18কে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। কি বিপজ্জনক কথাবার্তা দেখেন। এই ওবায়দুল কাদের যখন মন্ত্রী ছিল, তাকে নিয়ে নানা কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরেই ছিল। তিনি 80 লাখ টাকার ঘড়ি ব্যবহার করতেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে এই এত দামি ঘড়ি তিনি কোথায় পেলেন। তিনি উত্তর দিয়েছিলেন, কেউ যদি তাকে ভালোবেসে উপহার দেয় তাহলে তিনি কি করতে পারেন। সেটি যদি কোনো ব্যবসায়ী হয়, তিনি বিনা স্বার্থে ওবায়দুল কাদেরকে এত দামি ঘড়ি উপহার দেন, এটি ভাবার কি কোনো কারণ আছে? গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, তাকে এত বড় লিফট দেওয়ায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ ছিল, যেখানে অর্থ লেনদেন এবং নারী কেলেঙ্কারির একটা বিষয় আছে। ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে দলের অভ্যন্তরেই নানা রসিকতা, মশকরা, ঠাট্টা, ইয়ার্কি এগুলো কিন্তু বিদ্যমান ছিল। এই ওবায়দুল কাদের একজন চরিত্রহীন মানুষ হিসেবে নিজেকে দলের নেতাকর্মীদের কাছেই বারবার তিনি অভিযুক্ত ছিলেন। কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানার অত্যন্ত বিশ্বস্ত বলেই তিনি যে কথা দাবি করেছেন যে তিনি 3 টার্ম সাধারণ সম্পাদক। এখানে কোয়ালিফিকেশন ইজ নট ফ্যাক্টর, এখানে লয়ালিটি ফ্যাক্টর হয়েছে। এবং সেই ওবায়দুল কাদের দলের এই কঠিনতম দুঃসময় আমরা নিশ্চয়ই ভাবতে পারি, বলতে পারি, 75-এর 15ই আগস্টের পরেও বোধহয় আওয়ামী লীগের এতটা দুঃসময় আসেনি। এই দুঃসময়ে যখন লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের ভাষায় দেশে দুঃসহ এক পরিস্থিতির মুখোমুখি, তখন এই আওয়ামী লীগের নেতাদের চরিত্র পাল্টায়নি। এখনো শেখ হাসিনা টেলিফোন কনভারসেশনে তিনি নেতাকর্মীদেরকে উস্কানিমূলক কথা বলেন, ঢাকা দখলের কথা বলেন, ভায়োলেন্স তৈরি করার কথা বলেন, প্রতিশোধের কথা বলেন। অথচ এই শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তিনি সঙ্গী করলেন শুধুমাত্র নিজের আপন বোনকে। তার এই হাজার হাজার নেতাকর্মীর কোনো ভাবনা তার মাথার মধ্যে ছিল না। এটি প্রমাণিত হয়েছে এভাবে যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল 622 জন, এরকমই একটি বিজ্ঞপ্তি দিয়েছিল আইএসপিআর। এই সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়া 622 জনের নামের তালিকাও তারা প্রকাশ করেছিল। সেখানে শেখ পরিবারের একজন সদস্যের নাম ছিল না। অর্থাৎ হাসিনার যারা আত্মীয়, শেখ পরিবারের যারা সদস্য, তারা 5ই আগস্টের পূর্বে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এবং নিশ্চয়ই সেটি বিশ্বাস করার কারণ আছে, সেটি শেখ হাসিনাই তাদেরকে পালিয়ে যেতে নির্দেশনা দিয়েছিলেন। তা না হলে এটি তো কাকতলীয় বা আলাদিনের চেরাগের মতো বা কোনো জাদু বলে এটি সংগঠিত হওয়ার কথা না, যে শেখ পরিবারের সকল সদস্য দেশের বাইরে চলে যাবেন আর হাজার হাজার নেতাকর্মীরা এখানে নিপীড়নের শিকার হবেন।
সেই নিপীড়িত, বঞ্চিত, শোষিত, যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমরা করুণাও করি, এই ধরনের অসহায় কর্মীরা হয়তো তাদের নেত্রীর সঙ্গে কথা বলে একটু তৃপ্তি পেতে চায়, একটু প্রশান্তি পেতে চায়, একটু মনোবল বাড়াতে চায়। তাদের সেই কথা বলার ক্ষেত্র যদি তাদের দ্বিতীয় প্রধান নেতা ওবায়দুল কাদের তিনি যদি অর্থ গ্রহণ করে থাকেন, তাহলে সত্যিই আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আমাদের করুণা হয়। বাংলায় প্রবাদ আছে, কুকুরের লেজ 12 বছর চোঙায় রাখলেও সোজা হয় না। ওবায়দুল কাদেররা কখনোই সোজা হবেন না। আরো কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। ওবায়দুল কাদেরদের ময়লা কখনোই তারা ত্যাগ করতে পারবেন না। তারা ময়লাই ভালোবাসেন, পছন্দ করেন। এই যে ভারতীয় গণমাধ্যমের সংবাদটি এসেছে, এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের কোনো পত্রিকা আসলে হয়তো ভিন্ন কথা বলতেন। আপনাদের প্রিয় এবং আস্থার জায়গা ভারত, আপনাদের বিশ্বাস করার জায়গা ভারতীয় গণমাধ্যম, সেখানেই নিউজটি প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে যায়, যারা একজন আত্মীয় স্বজনকে তিনি দেশে রাখেন না, তিনি তার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে পালিয়ে যান, আর আপনারা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন। আপনারা যে নেত্রীর সঙ্গে কথা বলার জন্য দলের দ্বিতীয় প্রধান ব্যক্তিকে অর্থ দিতে হয়, সেই আওয়ামী লীগের জন্য আর কতটা অন্ধ হবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে।